বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এই সাবজেক্টের সম্পূর্ণ নোটস এবং সাজেশন পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। এছাড়া তোমরা কম্পালসারি সাবজেক্টের সাজেশনও পেয়ে যাবে, তাই চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। চলো শুরু করা যাক। ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। উত্তর: প্রাচীন মুদ্রা আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। মুদ্রা বলতে বোঝায় জিনিসপত্রের ক্রয় বিক্রয়ের মাধ্যমরূপে অনুমোদিত ও ব্যবহৃত প্রতীক ও লেখ বিশিষ্ট নির্দিষ্ট ওজন ও মানের ধাতব খণ্ড। এই ধাতব খণ্ড যে কোনো ধাতুর বা আকৃতির হতে পারে, কিন্তু তার অবশ্যই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে: নির্দিষ্ট ওজন, সুনির্দিষ্ট মান, প্রতীক ও লেখের ব্যবহার এবং দ্রব্যাদির ক্রয় বৈশিষ্ট্য থাকতে হবে। বিক্রয়ের মাধ্যমরূপে ব্যবহারের স্বীকৃতি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতক হতে ভারতের মুদ্রার ব্যবহার শুরু হয়। তথাকথিত ছাপমারা বা অঙ্ক চিহ্নিত মুদ্রাই এই উপমহাদেশে প্রাচীনতম মুদ্রা। প্রাচীন ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের বিভিন্ন দিক মুদ্রার আলোকে উদ্ভাসিত হয়েছে। অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারের মতে লেখমালার পরেই সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস হল মুদ্রা, কিন্তু অধ্যাপক পি.এল. গুপ্ত বোধহয় তা মানতে রাজি নন, কারণ তার মতে মানব সভ্যতার শুরু সময় থেকেই পণ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সমস্যা হিসেবে মুদ্রার প্রচলন শুরু হয়েছে বলে মনে করতে হবে। ধাতব খণ্ডকে মূল্যমানের একক হিসেবে ব্যবহার করা ভারতবর্ষের আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম থেকে ষষ্ঠ শতকের আগে নেই। আলোচনার সুবিধার জন্য প্রথমেই প্রাচীন মুদ্রাকে দেশীয় ও বিদেশীয় এই দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। আবার ধাতব খণ্ড হিসেবে ভাগ করে স্বর্ণ, রূপো, তাম্র ইত্যাদি ভাগে ভাগ করা যায়। প্রাচীন ভারতীয় মুদ্রার স্থানের বিস্তৃতি এবং প্রাপ্ত মুদ্রার ধারাবাহিকতা জানবার জন্য আমরা মুদ্রাগুলিকে যুগ অনুযায়ী ভাগ করতে পারি। এছাড়াও প্রাচীন যুগের মুদ্রাকে প্রধানত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম, গুপ্তপূর্ব যুগের চিহ্নিত অঙ্কিত মুদ্রা এবং গুপ্ত সম্রাটের প্রচলিত মুদ্রা। গুপ্ত উত্তর যুগের মুদ্রাকে অঞ্চলভিত্তিকভাবে ক. সৌরাষ্ট্র ও মালবের মুদ্রা, খ. দক্ষিণাপনের প্রাচীন মুদ্রা, গ. উত্তরাপথের মধ্যযুগের মুদ্রা এবং ঘ. পশ্চিম সীমান্ত ও মধ্যপ্রদেশ ইত্যাদি ভাগে ভাগ করা হয়। বিদেশীয় মুদ্রাকে প্রধানত ক. গ্রিক রাজগণের মুদ্রা, খ. শক রাজগণের মুদ্রা, গ. কুষাণ বংশীয় রাজাদের মুদ্রা, ঘ. জনপদ ও গুণ সমূহের মুদ্রা এই ভাগ করা যেতে পারে। ভারতীয় মুদ্রাকে আবার রাষ্ট্রীয় কর্তৃত্বে প্রচলিত মুদ্রা, বেসরকারি কর্তৃপক্ষের দ্বারা মুদ্রা এইভাবেও ভাগ করা যায়। লেখমালার মতো মুদ্রার সাহায্যে ঐতিহাসিকরা প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। অষ্টাদশ শতাব্দীর ইন্দো গ্রিক রাজাদের মুদ্রা আবিষ্কৃত হলে পাশ্চাত্য বুদ্ধিজীবী জগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি হয়। ইন্দো গ্রিকদের সম্বন্ধে অন্যান্য তথ্য অনুসন্ধানের জন্য বিপুল উৎসাহ দেখা দেয়। শুধুমাত্র মুদ্রার সাহায্যেই ব্যাক্ট্রীয় গ্রিকদের ইতিহাস পুনর্গঠন করা সম্ভব। যেমন মুদ্রার সাহায্যে জানা যায় যে রাজা ডিমিট্রাস ছিলেন প্রথম গ্রিক শাসক, যিনি উত্তর পশ্চিম ভারতের নিজ শাসন প্রতিষ্ঠা করেছিলেন। নিজ কর্তৃত্ব বিস্তারের জন্য তিনি দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন। রাজা মিনান্দারের মুদ্রার বৈচিত্র্য এবং বিভিন্ন স্থানে তার প্রাপ্তি থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত ভারতীয় গ্রিক রাজাদের মধ্যে তিনি ছিলেন শক্তিশালী। শুধুমাত্র মুদ্রার সাহায্যে 38 জন ভারতীয় গ্রিক রাজা এবং 2 জন রানীর নাম জানা সম্ভব হয়েছে। এদের মধ্যে মাত্র 2 জনের নাম লেখমালায় এবং 7 জনের নাম সাহিত্যিক বিবরণীতে রয়েছে। মুদ্রার সাহায্যে এটা প্রমাণ করা সম্ভব যে হেলিওক্লেস ছিলেন শেষ ভারতীয় গ্রিক রাজা এবং তারপরেই ভারতে গ্রিক রাজ্য বিলুপ্ত হয়ে যায়। ঠিক অনুরূপভাবে শক প্রহুর বংশের 50 জন শাসকদের একটি
কালানুক্রমিক ইতিহাস রচনার মুদ্রার সাহায্য করা সম্ভব। উজ্জয়িনীতে চন্টন প্রতিষ্ঠিত শক বংশ প্রায় 300 বছরের রাজত্ব করেছিল। এদের বংশানুক্রমিক এবং কালানুক্রমিক তালিকা তৈরি করার ব্যাপারে মুদ্রার সাহায্য আবশ্যকীয়, কারণ মুদ্রাতে রাজার নাম, তারিখ এবং কোন কোন সময় রাজার পিতার নাম এবং তার অভিধানও বর্ণনা করা রয়েছে। সিংহাসন নিয়ে কহল, দ্বন্দ্ব এবং ফলস্বরূপ একজনের বহিরাগতের সিংহাসন অধিকার সমস্তই মুদ্রার সাহায্যেই জানা যায়। কুষাণ মুদ্রার আলোচনা বাদ দিলে কুষাণ বংশের ইতিহাস অসম্পূর্ণ থাকবে বলে ঐতিহাসিকরা মনে করেন। রাজনৈতিক ইতিহাসের পুনর্গঠন মুদ্রার সাক্ষ্য কতটা জরুরি তার প্রকৃত উদাহরণ নাসিকের নিকটস্থ যোগালথেমির মুদ্রা ভাণ্ডার। এই মুদ্রা ভাণ্ডারে বহুল পরিমাণ শক, ক্ষত্রপ, নহপানের মুদ্রা পাওয়া যায়, কিন্তু নহপানের মুদ্রার উপর গৌতমীপুত্র সাতকর্ণীয় নাম, নকশা ও প্রতীক পুনঃমুদ্রিত হয়। এর দ্বারা গৌতমীপুরের হাতে নহপানের পরাজয়ের আকট্য প্রমাণ পাওয়া গেল, যে ঘটনার লেখমালার সাক্ষী ও সমর্থিত হয়। রাজনৈতিক ইতিহাস ছাড়াও অর্থনৈতিক ইতিহাস পুনর্গঠনের কাজে মুদ্রার ভূমিকা অপরিসীম। মুদ্রা প্রধানত ও প্রাথমিকভাবে নির্দিষ্ট তৈলরীতিতে নির্মিত ও ধাতুগত বিশুদ্ধি সম্বন্ধিত ধাতব বিনিময় মাধ্যম। অধ্যাপক রামশরণ শর্মার মতে প্রাচীন ভারতবর্ষে অর্থনীতি ইতিহাস রচনার ক্ষেত্রে এখনও অবধি মুদ্রাকে উৎস হিসেবে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি, কারণ মুদ্রা সম্বন্ধে আমাদের ধারণা ব্যক্তিকেন্দ্রিক এবং অনুমানমূলক। খুব সাধারণভাবে দেখলে মুদ্রার ব্যাপক উপস্থিতি দেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং অপরদিকে মুদ্রার অনুপস্থিতি রাজনৈতিক স্থবিরতা পরিচায়ক। সুতরাং সাধারণভাবে দেখলে মুদ্রা থেকে সমসাময়িক কালের অর্থনৈতিক মান নির্ণয় করা সম্ভব। নন্দনের ও মৌর্য দ্বারা প্রচলিত চিহ্ন অঙ্কিত মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশে প্রায় সর্বত্রই পাওয়া যায়। আফগানিস্তান অবধি তাদের গতি, বৈদেশিক বাণিজ্য তাদের অস্তিত্ব প্রমাণ করে। ভারতের অর্থনীতি প্রচলনে কর্তৃত্ব মৌর্যদের প্রাপ্য বলে ঐতিহাসিকরা মনে করেন। মৌর্যদের পতনের পরে আফগানিস্তানের ওপর ভারতীয়দের কর্তৃত্ব লুপ্ত হয়ে গেলে ভারতের রূপোর যোগানের ঘাটতি দেখা যায়। কয়েক শতাব্দী ধরে ভারতের রূপমুদ্রার প্রচুর দেখা যাবার পর পরবর্তীকালে এর যোগানের কিছুটা মন্দা দেখা দেয়। কুষাণদের একাধিক উৎকৃষ্ট স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন, যা তারা ভারত রোম বাণিজ্য বা মধ্য এশিয়া বা ভারতের অন্যান্য উৎস থেকে সংগ্রহ করতেন। কুষাণ মুদ্রা ইথিওপিয়াতে পাওয়া গিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে কুষাণ মুদ্রার গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়। ভারত রোম বাণিজ্য অন্যতম অংশীদার। দক্ষিণ ভারতের সাতবাহনরা সমৃদ্ধশালী শক্তি হয়ে উঠেছিলেন। নাসিক লেখমালায় বিদেশি মুদ্রার উপস্থিতি এবং দেশীয় মুদ্রার যে বিনিময়যোগ্যতার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত দক্ষিণ ভারত থেকে রোমীয় মুদ্রার আবিষ্কার রোম সাম্রাজ্যের সঙ্গে ভারতের দূরপাল্লার বাণিজ্য স্পষ্ট পরিচালক। ব্রজলাল চট্টোপাধ্যায়ের মতে দক্ষিণ ভারতের সাতবাহনের সময় রোমান মুদ্রা দেশীয় মুদ্রার পাশাপাশি অর্থনীতিতে বিরাজ করত। ভারতের রোম বাণিজ্য যতদিন অব্যাহত ছিল ততদিন পর্যন্ত ভারতের স্বর্ণ মুদ্রার যোগানে বোধহয় কোনো সমস্যা হয়নি। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর পরে রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতীয় সাম্রাজ্যের সম্পর্কিত ভাটা পড়ে। অধ্যাপক রামশরণ শর্মা গুপ্ত যুগে ভারতের চীন বাণিজ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে চীন ভারতের সুতি বস্ত্র, শর্করা, চিনি এবং অন্যান্য জিনিসের আমদানি করত। এর বিনিময়ে ভারতের স্বর্ণের যোগান সম্ভব হতো। এছাড়া মূর্তি চর্চা এবং শিল্প চর্চার ক্ষেত্রে মুদ্রাকে ব্যবহার করা হতো। প্রথম দিকে ভারতীয় মুদ্রার মনুষ্যরূপী নির্মাণের দক্ষতা এবং রুচির ছাপ পাওয়া যায় না। ব্যাক্ট্রিয় গ্রিকদের মুদ্রার খোদিত মনুষ্য মূর্তিতে আমরা প্রাচীন মুদ্রা শিল্পের অন্যতম উৎকৃষ্ট নিদর্শন বলতে পারি। অন্য কোনো সাক্ষ্য প্রমাণ না থাকলেও শুধুমাত্র মূর্তির ছবি দ্বারা আমাদের পারিবারিক রক্তের সম্পর্ক অনুমান করা সম্ভব। শক পল্লবদের মুদ্রার এই উন্নত শিল্পকৌশল অনুপস্থিত, কিন্তু পরবর্তীকালে কুষাণ মুদ্রার উন্নত শিল্প নমুনা দেখা যায়।
বাস্তবিক কুষাণদের বহু দেবদেবীকে মানবী মূর্তিরূপে উপস্থাপিত করেছেন। গুপ্তরা বিদেশীয় শৈলকে আত্মস্থ করে মুদ্রা নির্মাণ শিল্পের সম্পূর্ণ ভারতীয়করণ ঘটিয়েছেন। অধ্যাপক P.L. গুপ্ত মুদ্রাকে কৃষাণ মুদ্রার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেন। মৌলিকতার বিচারে গুপ্ত স্বর্ণযুগের তুলনায় মেলধার। এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।